দেশের ভোজ্য তেলের বাজারে দেশীয় যোগান ও আমদানি নির্ভরতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সৌদুল আমিন। স্যারের সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা প্রতিবেদন দেখছিলাম যে অনানুষ্ঠানিক খাতের এই বিষয়টি নিয়ে, তো সামগ্রিক অর্থনীতিতে এটি কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে? ধন্যবাদ। আসলে তেল বীজটা যেটা ভোজ্য তেল, এটা আমাদের দেশে এত একটা অত্যাবশ্যকীয় উপাদান, এটা নিয়ে অন্য ওই যে মানুষের উপরে নির্ভর করা, আমদানি নির্ভর করার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশে আমরা অন্তত 13টা তেলবীজ ফসল চাষ করার সুযোগ আছে এবং হয়তো আগে, কিন্তু এখন মাত্র একটা সরিষা, একমাত্র একটাই চাষ হয়। কারণ ব্যবসায়ীরা এই দেশে তেলের উৎপাদন হোক এটা তারা অগ্রাধিকার দেয় না। আর পলিটিক্যালিও তারা চিন্তা করে যে আমদানি করলে নানান সুযোগ সুবিধা পাওয়া যাবে, বিভিন্ন কোম্পানি আছে তারা সিন্ডিকেট করে দাম বাড়ানো যাবে, কমানো যাবে, বিশেষ করে সয়াবিন এগুলি। সুতরাং আমাদেরকে সরকারের উচিত কৃষককে বেশ করিয়া আমাদের সরিষা এবং অন্যান্য তেলবীজ ফসলের উৎপাদন বাড়ানো। কারণ আমাদের হাতে প্রচুর প্রযুক্তি আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা করা হচ্ছে না। সরিষা চাষ হয় বর্তমানে 10 লক্ষ হেক্টরের মতো জমি, উৎপাদন হয় 15 লক্ষ হেক্টর, আর এতে তেল পাওয়া যায়, সরিষার তেল পাওয়া যায় 2.5 লক্ষ টন, কিন্তু আমাদের প্রয়োজন প্রায় 30 লক্ষ টন। অবশ্যই এই সমস্ত তথ্যে পরিসংখ্যানে অনেক ভেজাল আছে, কারণ সরিষার গ্রোথ রেট কত এটা বলা মুশকিল। তবে সিএজিআর যেটা আছে আমাদের যে কম্পাউন্ড রেটে, সেটা আসলে এখনও আছে 3.68% আছে, এটা অনেক কম। 6.8% আরে বাড়তেছে, এই বাড়লে হবে না। আর ইউএসডিএ যেটা বলতেছে সরিষার তেলের যে বাণিজ্য, এটা আমাদের 30-এর মধ্যে গিয়ে হবে 56 কোটি ডলার। এগুলি যদি আমরা স্বীকৃতি দেই তাহলে অবশ্যই আমাদেরকে সরিষার চাষ বাড়াতে হবে, জমি কম যে জন্যে পার ইউনিট ল্যান্ডে উৎপাদন বাড়াতে হবে। এই জন্যে কৃষককে অবশ্যই উদ্যোক্তা করতে গেলে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে তৈরি করতে হবে নতুন আধুনিক প্রযুক্তি সম্পর্কে, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আমরা যদি এক্সট্রাকশান যেটা মানে সরিষার তেল যে আমরা বের করি, এইটা যদি উন্নত করি তাহলে 5% বাড়বে। জমিতে যদি আমরা সালফার এবং বোরন ব্যালেন্স করে সার দিই আরও 5% বাড়বে। যদি আমরা বালাইনাশকের মধ্যে কয়েকটা ডিজিজ এবং একটা এভিড পোকা আছে, এটা যদি দমন করি তাহলে আরও 5% বাড়বে। অর্থাৎ 20% উৎপাদন বাড়ানোর জিনিস আমাদের হাতেই আছে, এটা শুধু কৃষককে শেখানো দরকার। আর ব্যবসায়ীর উপরে এই যে আমদানি করার তেলে এতে কী পরিমাণ ভেজাল থাকে এটা বৈজ্ঞানিকরা বলতে পারবে না। আজকাল একটা শুনলাম শিয়াল কাটার বীজের তেল দেয়, শিয়াল কাটা একটা আগাছা, এটার বীজের তেলটা দেয়, ভেরেন্ডার তেল দেয়, পেঁয়াজের রস দেয়, পচা পাম অয়েল দেয়, নানা রকম এগুলি দেয়। এবং যে কোনো উদ্যোগ নিলে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে অনেক, সয়াবিনের জন্যে, তারপরে এই কর্ন অয়েল, তারপরে কটন সিড অয়েল, তারপরে রাইস ব্রেন অয়েল, কিন্তু এগুলি আসলে যারা আমদানি করে তারা এগুলি করতে দেয় না, করলেও তারা ফল দেখায়া, ফেল করা দেখায়া আমদানি করা শুরু করে। এই বিষয়টিতে স্যার কোনো বাজার সিন্ডিকেট যুক্ত আছে কি? বাজার সিন্ডিকেট মানে টোটাল পলিটিক্যাল সিন্ডিকেট জড়িত। যে পলিটিক্যাল পার্টিতে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে একটা জোট করে না, এইটাই হলো আসল সিন্ডিকেট। এরাই গিয়া ওই সিন্ডিকেট। বাজার কাঠামোর কোনো দুর্বলতা আছে? বাজার কাঠামো এরা দুর্বল করে রাখে। যেমন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর, এত বড় একটা অধিদপ্তর, তাদেরকে কাজেই লাগানো হয় না, শুধু ওই সয়াবিনের ব্যবসাটা করার জন্য হাজার হাজার কোটি টাকা। এটা সরকারের উচিত স্ট্রেট ওয়েতে সয়াবিন বন্ধ করে দিলে, সয়াবিন আমদানি, তেল আমদানি যদি বন্ধ করে তাহলে অবশ্যই সরিষার তেলটা বাড়বে, সরিষার তেল বাড়বে। চীনাবাদাম, তিল, তিসি, কুসুম, নারিকেল, অনেক ফসল আছে যেগুলি থেকে আমরা তেল আগেও ছিল এখনও, মানে আমাদের দেশীয় পণ্যগুলো দিয়ে আমরা অনেকটুকু এগিয়ে যেতে অনেক দূরে এগিয়ে যেতে পারি, এত ক্রাইসিসটা থাকবে না। আর আমাদের আরেকটা জিনিস, সেটা হলো মিথ্যা কথার তত্ত্ব বন্ধ করা উচিত। মিথ্যা কথার তত্ত্বটা বন্ধ করা উচিত। উৎপাদন নিয়ে কেউ বলে 21 বিলিয়ন ডলারের ব্যবসা, কিন্তু ইউএস ডলার ফাইনাল বলছে যে এটা 30 থেকে 56 কোটি ডলার হতে পারে, কিন্তু এর 3-15 অর্থাৎ প্রায় 2 মিলিয়ন ডলারের পটেনশিয়াল আছে, ক্ষমতা আছে, যদি সেটা বাংলাদেশ ঠিকমতো ডিল করে। আর সরিষার তেলের ব্র্যান্ডিং পিছিয়ে থাকার পেছনে উদ্যোক্তাদের ব্যর্থতা আছে কিনা? উদ্যোক্তাদের ব্যর্থতা না, উদ্যোক্তাদের স্বার্থ, তাদের এই ব্যর্থতাটা ইচ্ছাকৃত। এটা এমনভাবে করে রাখা হয় যাতে সয়াবিন আমদানি করতেই হবে, সয়াবিন আমদানি করতে হবে, পাম অয়েল আমদানি করতে হবে। এখন বাংলাদেশের যে তেল ব্যবহার হয় তার প্রায় 75%-এর উপরে পাম অয়েল। এই পাম অয়েলের মধ্যে যে কী পরিমাণ
কী জিনিস ভেজাল দেওয়া হয় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবং এগুলি সব বন্ধ হয়ে যাবে যদি সরিষার উপরে আমরা ভিত্তি করি। সরিষার পুষ্টিমান বেশি, সরিষার পুষ্টিমান বেশি, মানুষে খায়, এমনকি সরিষার তেল দিয়ে ভাতও খাওয়া যায়। এই জিনিসটা আমাদের ব্যবহার করা উচিত। আমাদের এত আমদানি করা আর ব্যবসায়ীদের উপরে, ব্যবসায়ীদের জোট, ব্যবসায়ীদের সিন্ডিকেট, এদেরকে এত ফেভার করা কোনো দরকার নেই। তবে আপনার যেটা বললো যে রিপোর্টে বললো যে ব্যাংক ঋণ দেওয়া এবং কৃষক প্রশিক্ষণ করা, এই দুটো ইম্পর্টেন্ট। ব্যাংক ঋণ দিলে হবে না, ব্যাংকে বিমার ব্যবস্থা করতে হবে। কারণ সরষের একটা বড় সমস্যা হচ্ছে আর্লি রেইন, যে জলবায়ু পরিবর্তন হওয়ার পরে যদি আশ্বিন কার্তিক মাসে একটা বড় বৃষ্টি হয় তাহলে কিন্তু সরষেটা পিছিয়ে যায়। সরষেটা খুব শর্ট টার্ম ক্রপ। আর যদি শেষ দিকে আসা বৃষ্টি হয়, আবার যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখন, তখন এফিড পোকামাকড় রোগবালাই এটা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এই জন্যে যদি এই বৃষ্টির উপরে যদি শুধু একটা বিমা করা হয় যে ঠিক আছে আর্লি বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে, তাহলে এটা অনেক দূর আগায় যাবে। এর সমাধান এবং আমাদের হাতে দরকার শুধু সরকারের ইচ্ছা না, সরকারের সদিচ্ছা। আর ব্যবসায়ীদেরকে অন্য লাইনে লাগাই দেওয়া যে তোমরা এই ডিউল নিয়ে ব্যবসা করো না, ব্যবসা করার দরকার নাই। এটা এসেনশিয়াল একটা আইটেম, এসেনশিয়াল ফুড, এটা নিয়ে এত ব্যবসা করার দরকার নাই। ব্যবসায়ীদের জড়িত করাই ঠিক নাই এই সমস্ত খাতে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর সদরুল আমিন।